আবার হাজির আজকের ম্যাচ অ্যানালিসিস নিয়ে। বায়ার্ন মিউনিক ভার্সেস বার্সেলোনা, খেলা স্কোর লাইন 8-2, বায়ার্ন মিউনিক 8, বার্সেলোনা 2। মানে সিরিয়াসলি 8টা গোল। মানে গোটা ম্যাচটা যখন আমি দেখছি না, লিটারেলি মনে হচ্ছে যে বায়ার্ন মিউনিক এর যে ঝড়টা, মানে যে তীব্র ঝড়, জলোচ্ছ্বাস, সুনামি যা বলতে পারেন, পুরো খড়কুটোর মতো বার্সেলোনাকে উড়িয়ে দিল। জাস্ট ডেমলিশ বলতে যা বোঝেন, এক্স্যাক্টলি সেই রকম। মানে কোনো অ্যাজ সাচ পার্থক্য নেই। বার্সেলোনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ফেল করলো এবং এই কোলাপসের পেছনে বিশাল বড় প্রবলেম, আমি জানি না কি, বাট এই প্রবলেমগুলো ফিগার আউট করা খুব দরকার। আদারওয়াইজ এই টিমটাতে আমি কোনো অ্যাজ সাচ প্রোগ্রেস হয়তো দেখবো না। অন দি আদার হ্যান্ড বায়ার্ন, ওফ, ঝড়, মানে লিটারালি ফায়ারি পারফরমেন্স, মানে লিটারালি ফায়ারি পারফরমেন্স। তো যাই হোক, খেলা স্কোর লাইন বায়ার্ন মিউনিক 8, বার্সেলোনা 2। আমরা লাইন আপ আর ফরমেশনে চলে যাই। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে খেলা স্কোর লাইন আগে যেমন বললাম, বায়ার্ন মিউনিক 8, বার্সেলোনা 2। তো ফার্স্ট আমি লাইন আপে চলে আসি বায়ার্ন মিউনিকে। বায়ার্ন মিউনিক উইথ দ্য বল ফরমেশনটা ছিল 4-2-3-1 ফরমেশন। ব্যাক ফোরে এদিক থেকে আমাদের জশুয়া কিমিচ, আলফোনসো ডেভিস, জেরোম বোয়াটেং, ডেভিড আলাবা। দুজন পিভটিং মিডফিল্ডার ছিল গোরেৎসকা, থিয়াগো আলকান্তারা। এখানে আমাদের মুলার, এদিকে আমাদের হচ্ছে পেরিসিচ, সার্জ গ্নাব্রি, রবার্ট লেভানডস্কি। তো এইটা মোটামুটি ছিল উইথ দ্য বল ফরমেশন। মোট কথা এই ম্যাচেতে যে লেভেলের প্রেসিং বায়ার্ন মিউনিক শো করেছে, দ্যাট ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে বার্সেলোনাকে জাস্ট দাঁড়াতে দেয়নি। তার একটা বড় রিজন বলি। এক তো হচ্ছে এই ফরমেশনের সাথে সাথে এদিক থেকে আলফোনসো ডেভিস একটা ওভারল্যাপ রান করে, এদিক থেকে জশুয়া কিমিচ ওভারল্যাপ রান করে, তার সাথে সাথে মুলার চলে আসে এরম পজিশনে। ফলে মানে কিছু বুঝে ওঠার আগেই আমরা মোটামুটি ওপরে দুজন প্লেয়ার দেখতে পাই, আর থিয়াগো আলকান্তারা একটু ফরওয়ার্ড চলে আসে, দিয়ে মোটামুটি এই জায়গাটাতে ও সাপ্লাই লাইনটা ধরে। আর গোরেৎসকা এখান থেকে পিভটিং এর বলটা ধরে নিয়ে, গোরেৎসকার এখান থেকে বল হচ্ছে উইং এ সাপ্লাই করা। ঠিক আছে, মোট কথা এরকম ফরমেশনে খেলে। মানে আমরা যদি দেখি, মানে কিছু বুঝে ওঠার আগেই ফরমেশনটা যদি ভালো করে দেখা যাক, পেরিসিচ, এখানে রবার্ট লেভানডস্কি, মুলার, এদিক থেকে আমাদের সার্জ গ্নাব্রি, মানে চারজন অলরেডি আমরা এখানে অপোনেন্টের বক্সে দেখতে পাচ্ছি। মানে উইদাউট এনি প্রবলেম এরা চারজন অ্যাটাকিং প্লেয়ার অলওয়েজ অপোনেন্টের ডিফেন্সিভ থার্ডে, মানে নিজেদের অ্যাটাকিং থার্ডে অলওয়েজ রাখছে কন্টিনিউয়াসলি, এবং যেটা তাদেরকে মারাত্মক হেল্প করছিল গোটা ম্যাচ জুড়ে। এটা যদি তাদের উইথ দ্য বল ফরমেশন আর উইদাউট বল ফরমেশনে 4-4-2 হয়ে যাচ্ছিল, কিছুই না। এদিক থেকে খুব ইন্টারেস্টিং, মানে বেসিক্যালি মানে শুধুমাত্র ওপরে মুলার আর লেভানডস্কিকে বাদ দিয়ে মোটামুটি সবাই মিডফিল্ডটাতে ড্রপ করে যাচ্ছিল, দিয়ে অ্যাকচুয়ালি 4-4-2 ফরমেশনটা চলে যাচ্ছিল। ডিফেন্স লাইনে কোনো চেঞ্জ নেই, বাকি এখানে চার, যেখানে ওপরে লেভানডস্কি আর মুলার, এই ছিল মোটামুটি উইদাউট বল ফরমেশন। তো এবার এইটা হচ্ছে বায়ার্ন মিউনিকের মানে ট্যাকটিক্যাল রিভিউ বলতে গেলে। অন দি আদার হ্যান্ড আমরা যদি এখানে বার্সেলোনা দেখি, বার্সেলোনা অ্যাজ সাচ, মানে বার্সেলোনাতে যে আমি টিম ফরমেশন দেখি, লিটারালি টিম ফরমেশন থেকে আমি একটু শক হয়েছিলাম। মানে এই ফার্স্ট 11-এ ভিডালের চান্সটা কি করে আসে, মানে ভিডালকে অ্যাকচুয়ালি কি জন্য খেলানো হচ্ছে, মানে এটার পিছনে অ্যাজ সাচ রিজনসটা কি, আমার বিশ্বাস করুন আমার মাথায় ঢোকেনি। যাই হোক, তো বার্সেলোনা ফরমেশনটা অনেকটা এরকম ছিল। বার্সেলোনা শুরু করেছিল মোটামুটি নর্মাল ব্যাক ফোর, যেটা আমরা দেখে থাকি, সেটা হচ্ছে নেলসন সেমেডো, জর্ডি আলবা, এদিকে জেরার্ড পিকে, ল্যাংলে। তার সাথে সাথে ছিল হচ্ছে ব্যাক থ্রি, যেখানে এখানে বুস্কেটস, এদিক থেকে ফ্র্যাঙ্কি ডি ইয়ং, রবার্টো, সারপ্রাইজিংলি ভিডালের পজিশনটা নাকি অন পেপার এরকম দেখানো হচ্ছিল, যেখানে ভিডাল নাকি সুয়ারেজ আর মেসিকে সাপ্লাই লাইন করবে, ওপরে মেসি আর সুয়ারেজ থাকবে। অ্যাকচুয়ালি ভিডাল এই কাইন্ড অফ প্লেয়ার নয়। মোস্ট অফ দ্য কেসেস ভিডালের পজিশনটাই আলাদা, কিন্তু এই ফরমেশনটা থাকলেও মোস্ট অফ দ্য টাইম বার্সেলোনা ফরমেশনেতে ভিডাল ড্রপ করে যাচ্ছিল মিডফিল্ডে,
এবং 4-4-2 হয়ে যাচ্ছিল, যেখানে ভিডালের পজিশনটা ছিল এইখানে এবং ওপরে মেসি আর সুয়ারেস ছিল। মানে এই 4-4-2 ফরমেশনে খেলাটা চলে আসছিল। মানে লিটারালি মানে পয়েন্টলেসলি আমি দেখতে পাচ্ছি এখানে ভিডালকে ফার্স্ট 11-এ অ্যাড করা হয়েছে। ওর উদ্দেশ্যটা কি আই রিয়েলি ডোন্ট নো। ওকে যদি বক্স টু বক্স খেলানো হয় বা ওকে যদি পিভটিং খেলানো হয়, বাট ওর পজিশন এইখান থেকে কেউ বক্স টু বক্স খেলবে না নিশ্চয়ই, তার পজিশন অনেকটা বেশি সেন্ট্রালি হওয়া উচিত। বাট সারপ্রাইজিংলি আমি এটাগুলো দেখে অবাকই হয়েছি। এবার আসা যাক এতগুলো বার্সেলোনা গোল কেন কনসিড করলো, এটা সব থেকে বড় প্রশ্ন। এবং বায়ার্ন কি করে পসিবল, মানে বায়ার্নের পক্ষে কি করে পসিবল হলো এতগুলো গোল করা। মানে কনসিডার করুন এটা বার্সেলোনার বক্স। নেলসন সেমেডো একজন একজন রাইট ব্যাক, ঠিক আছে, মানে রাইট ব্যাক মানে তার ডিফেন্সিভ লাইনে পজিশন। তুমি অ্যাটাকে যদি ওঠো এবং ওভারল্যাপ রান করে যদি অ্যাটাকে একটা খেলা বিল্ড আপ করো, দ্যাটস ইওর বোনাস। তার মানে নয় যে তুমি সারাক্ষণ অ্যাটাকই করবে, তুমি একজন ডিফেন্ডার, তোমার পজিশনটা এইটা, তুমি ডিফেন্স লাইনে বিলং করো। তুমি যদি ওভারল্যাপ রানটা করো এবং এখান থেকে যদি ক্রস রাখো এবং সেটা গোলও হয়, দ্যাটস আ বোনাস ফর ইউ। বাট তুমি যদি কন্টিনিউয়াসলি ওভারল্যাপ রান করো, ভালো কথা, ওভারল্যাপ রান করছে, সাপোর্ট দিচ্ছে, দ্যাটস এ গুড। মানে নেলসন সেমেডো ওভারল্যাপ রান করে খুব ভালো কথা, কিন্তু যখন ডিসপোজেসড হয়ে যায় ও আইদার এখানটা দাঁড়িয়ে পড়ে নিজেকে জমা করে দিয়ে চলে আসে, অর এলস ও এইখানে ভেতর দিকে রান করে। মানে ওর অ্যাকচুয়ালি রান হওয়া উচিত ছিল এরম ভাবে নিজের পজিশনটা বরাবর। এটাতে কি হয়, যখন ও এরম রান করে, পিকে কে এই জায়গা থেকে, মানে এখান থেকে যদি আমি নেলসন সেমেডো এখানে আসে, পিকে যেখানে ওর সেন্টার ব্যাক হিসেবে থাকার কথা, পিকে কে সেকেন্ড ম্যান কভারিং এর জন্য এখানে চলে আসতে হয়, অ্যান্ড নেলসন সেমেডো চলে আসে এখানে। এবার স্বাভাবিকভাবে তুমি নিজে রাইট ব্যাক পজিশন, তুমি সেখান থেকে সুইচ করে চলে আসছো সেন্টার ব্যাক পজিশনে, কিন্তু স্বাভাবিকভাবে তোমার পক্ষে সম্ভব না সেন্টার ব্যাক পজিশন কন্ট্রোল করা। অন দি আদার হ্যান্ড এখানে পিকে বিরাজ করে, স্বাভাবিকভাবে বুঝে যাচ্ছে যে এখানে নেলসন সেমেডো থাকা না থাকা কি জিনিস। তাহলে যদি দেখি তাহলে কি তৈরি হচ্ছে, একটা বিশাল বড় স্পেস। এই স্পেসটা কে আটকাবে? এই স্পেসটা বায়ার্ন প্রত্যেকটা অ্যাটাকের সময় জেনারেট করছিল। শুধু সেইটা নয়, মানে আমি যদি পার্টিকুলার দেখি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, প্রত্যেকটা জিনিস ক্লিয়ারলি বোঝা যাবে। এবং সেইটা মানে রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো যে বার্সেলোনা কত বড় বড় ভুল করেছে। এক তো হচ্ছে র্যাকিটিচকে খেলানো হয়নি এখানে, যদি পজিশন হয়, এবং মোস্ট অফ দ্য টাইম কি হচ্ছিল, আইদার জর্ডি আলবা এখান থেকে ওভারল্যাপ রান করে এখানে দাঁড়াচ্ছিল এবং সেমেডো ওভারল্যাপ রান করে এখানে দাঁড়াচ্ছিল। এই যে পিছনের এতগুলো পজিশন, এতটা স্পেস, দুটো ফ্ল্যাঙ্কি, এই যে এতটা স্পেস আমি এক্সট্রা দিচ্ছি বায়ার্ন মিউনিখকে, তারা ইউটিলাইজ করবে না স্বাভাবিকভাবে। এদিক থেকে বায়ার্ন মিউনিখে জশুয়া কিমিখ ওভারল্যাপ রান করে পুরো ফাঁকা স্পেসটাকে ইউটিলাইজ করছে, আর এই সাইড থেকে আলফোনসো ডেভিস, ব্রিলিয়ান্ট প্লেয়ার, মানে আমার সত্যি ওর খেলা দেখতে দারুণ লাগছে। মানে এরা দুজন করছে কি, বার্সেলোনা এই দুটো ফিল্ডকে দারুণভাবে ইউটিলাইজ করছে। এবং তার সাথে সাথে কি হচ্ছে, এইখানে বক্সের মধ্যে অলরেডি আমরা থমাস মুলার, লেভানডস্কি দুজনকে তো দেখছি, তার সাথে সাথে সার্জ গ্নাব্রি, পেরিসিচ, চারজন প্লেয়ার আমরা সারাক্ষণ দেখতে পাচ্ছি যারা এখানে গোল করার জন্য বসে আছে এবং ক্রস দেওয়ার জন্য এখান থেকে এই প্লেয়ারগুলো সারাক্ষণ ক্রস প্রোভাইড করে যাচ্ছে। মানে লিটারালি এগুলো কিন্তু বোঝাচ্ছে যে এগুলো কিন্তু বিশাল বড় ফ্ল ছিল, যেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এটা তো ছিল যেটা হচ্ছে বার্সেলোনা তার অপোনেন্টকে উইং প্লে করার দারুণ সুযোগ করে দিচ্ছে। আর তাছাড়া প্রেস, বায়ার্ন যে লেভেলের মানে মানে যে লেভেলের ফায়ারি পেস, মানে লিটারালি প্রেস করেছে, ওই প্রেসিং ইম্পসিবল লিটারালি। আর আরেকটা জিনিস যেটা আমি নোটিস করছিলাম, এখান থেকে মানে মোটামুটি খেলা যখন বিল্ড আপ করার চেষ্টা করছে বার্সেলোনা, খেলাটা কেন বিল্ড আপ করতে পারছিল না তার একটা বিশাল বড় রিজন। এখানে যদি আমাদের টার স্টেগেন হয়, এখানে ল্যাংলে আর এখানে পিকে, এখানে লেভানডস্কি, এখানে মুলার তাকে কভার করছে। যদিও ধরে নিই ওভারল্যাপ রানে এখানে আমাদের সেমেডো চলে এলো, এখানে জর্ডি আলবা, এখানে পেরিসিচ ওকে কভার করছে, এখান থেকে কভার করছে সার্জ গ্নাব্রি, তাহলে স্বাভাবিকভাবেই টার স্টেগেনকে লং বল খেলতে হবে। কিন্তু লং বল খেলার সময় এখানে তো মোস্ট অফ দ্য টাইম গোরেৎসকা ওয়েট করছে। মানে এইরকম জায়গা থেকে যখন মানে আলটিমেটলি মানে হাই প্রেস করার ফলে টার স্টেগেন বল বার করতে পারছে না, লং বল খেলছে, গোরেৎসকা প্রত্যেকটা জায়গায় বল ধরছিল এবং বলটা ধরে এই ফাঁকা স্পেসটাতে ফিড করছিল। এই দুটো ফাঁকা স্পেসে ফিড করা মানেই তুমি অপোনেন্টের মানে গোল করার ক্ষেত্রে অর্ধেকটা কাজ করে ফেলবে মোস্ট অফ দ্য কেসেস।
এবং লিটারেলি তুমি এখানে তাদেরকে সুযোগ করেছে, মানে শুধু গোরেজকে এখানে ফিট করছে তাই নয়, আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, গোরেজকা তো মোট কথা এখানে যেমন ডিফেন্সিভ থার্ডের কাজ করছে, তার সাথে সাথে একটা ইন্টারেস্টিং কাজ করছে। ইন কেস যদি বলটা কোনো রকম ভাবে থিয়াগো আলাকান্তারা ধরলো এরম পজিশন থেকে, তাহলে কি হয়, এরা দুজন অলরেডি কভার্ড আছে, কিন্তু সেক্ষেত্রে গোরেজকা কিন্তু পিছন থেকে একটা অ্যাটাকিং থার্ডে এক্সট্রা রান করছিল, যেটা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস পুরো ওপেন ফাঁকা, কারণ অলরেডি জেরার্ড পিকে লাংলে দুজন প্লেয়ারকে কভার করে দাঁড়িয়েছে, তাদের পক্ষে সম্ভব না। কাজে এই প্রবলেমগুলো মাল্টিপল কেসে দেখা যাচ্ছিল। আজকে বায়ার্ন 8 গোল দিয়েছে, আমি অবাক হতাম না যদি বায়ার্ন আগে 10 গোল দিত, লিটারেলি 10 গোল দিত। মানে প্রত্যেকটা কেসে আইদার তুমি এরকম উইংয়েতে স্পেস ছাড়ছো, অরেস তুমি মাঝখানে এরকম স্পেস দিচ্ছ, মানে এই পকেট অফ স্পেস গুলো তো তুমি দিচ্ছ, মানে তুমি অ্যাকচুয়ালি ইনভাইট করছো এসো আমাকে গোল দিয়ে চলে যাও। আর অন দি আদার হ্যান্ড বার্সেলোনার মিডফিল্ড লিটারালি কিচ্ছু নেই। ভিডাল কি করছে, বুস্কেটস বয়স হয়েছে, প্রচন্ড স্লো, টার্নিং এ বিভৎস প্রবলেম, ডিসপোজেসড হয়ে যাওয়া। এদিকে সার্জি রবার্টো আর সেমেডো নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এ সেকেন্ড গোল যেটা পেরিসিচ দিল সেটা ক্রিয়েট হতে সাহায্য করা, অ্যান্ড মানে লিটারেলি সব কিছুতে গন্ডগোল। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সেই জশুয়া কিমিচের গোলটা, যেটা আলফোনসো ডেভিস যে মানে অসাধারণ একটা মানে পাতি বাংলায় মানে লিটারেলি নেলসন সেমেন্ডোকে কাটিয়ে বেরিয়ে গিয়ে গোল করেছে, মানে দ্যাট ওয়াজ জেম। মানে যারা ফুটবল ভালোবাসে বা দেখতে ভালোবাসে, শুধু বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখ ফ্যান বলে বলছি না, যারা ফুটবল ভালোবাসে, এই এই আন্ডার 19 প্লেয়ারটাকে লিটারালি দেখা উচিত। মানে এই প্লেয়ারটা যেমন পেস আছে তেমনি ভালো পায়ে কাজ, স্মুথ ফিটনেস কাইন্ড অফ এ থিং, একে কিন্তু নজর রাখা উচিত। বায়ার্ন কিন্তু এদিক থেকে খুব ভাগ্যবান যে দুজন সাইড ব্যাক তাদের জন্য দারুণ হেল্পফুল। জশুয়া কিমি অ্যাকচুয়ালি এদের বেনিফিটটা কোথায় জানেন, বেনিফিটটা হচ্ছে এরা খুব ফাস্ট, এরা যেমন অ্যাটাক ইনিশিয়েট করার ক্ষেত্রে, অ্যাটাক বিল্ড আপ করার ক্ষেত্রে হেল্প করতে পারে, অন দি আদার হ্যান্ড ডিফেন্সও এরা মারাত্মক ফাস্ট এরা নিচে আসতে পারে, যেটা কিন্তু বার্সেলোনার বিশাল বড় প্রবলেম। নেলসন সেমেন্ডো উপরে উঠে নিচে নামতে পারে না, নামলেও সে একদম মেকে নামবে সোদার এখানে পিকেকে জায়গাটা কভার করতে হয়, এবং যার ফলে কি হয়, দুজন সেন্টার ব্যাকের মাঝখানে বিশাল লড়াই বলে যাওয়ার মতো গ্যাপ, এবং লিটারেলি মানে প্রত্যেকটা জায়গাতে কোল্যাপস করেছে। নাও দ্য থিং ইজ, মেসি স্বাভাবিকভাবে তাকে খেলতে দেবে না, মেসিকে অলওয়েজ গোরেজগা নিজের জায়গায় ধরে রাখতো। গোরেজগা আর আমাদের থিয়াগো আলাকান্তারা এরা দুজন কন্টিনিউয়াসলি মেসি যখনই এখানে বল ধরবে, যদি ধরে নি এখানে এটা মেসি বল ধরছে, আর এরা দুটো কাজ করছিল, নয় গোরেজগা আর থিয়াগো আলাকান্তারা গায়ে সেটে থাকছিল, অরেলস এখানে আলফোনসো ডেভিস, এখানে থিয়াগো আলাকান্তারা আর গোরেজগা কিছুটা পেছনে ড্রপ করছিল এবং তাকে অ্যালাউ করছিল, কিন্তু সাইডে যে সাপোর্ট প্লে গুলো করার জন্য সুয়ারেজের যে সাপোর্ট প্লেটা, সেইটাকে তারা ব্লক করছিল, যাতে মোট কথা দিনের শেষে দেখতে পাওয়া যায় যে মেসি অ্যাকচুয়ালি 4 জন প্লেয়ারে ঘিরে দাঁড়িয়ে আছে এবং বল নিয়ে গলানোর জায়গা নেই, সেইটা তাদেরকে অ্যাডভান্টেজ দিচ্ছিল। তবে বার্সেলোনার জন্য যদি বলতে হয়, আজকে সুয়ারেজ অনেক ভালো খেলেছে। বার্সেলোনা যে দুটো গোল পেয়েছে, প্রথম গোলটার ক্ষেত্রে যে আলাবা যেটা ওন বলতে হয়েছে, সেটা হয়তো সুয়ারেজের ওই রকম বুদ্ধিমত্তার ওই প্রেশার ক্রিয়েট করার জন্য হয়তো গোলটা হয়েছে। সেকেন্ড গোলটাতে দারুণ মানে একদম জেনুইন সেন্টার ফরওয়ার্ড কাইন্ড অফ এ ফিনিশ, এখানে একটা দারুণ একটা ইনস্টেপ মেরে নিজের অপোনেন্টের ডিফেন্ডারকে তুমি ছিটকে দিয়ে বাঁ পায়ে ফিনিশ। মানে সুয়ারেজকে আজকে অনেক ভালো লেগেছে, বাট সুয়ারেজের বয়স বাড়ার সাথে সাথে তার লিটারেলি পেস কমে যাচ্ছে, সেটা পরিষ্কার তার খেলায় বোঝা যাচ্ছে। এবং মানে বলতে গেলে মেসি আজকে লিটারালি একা, এবং তাকে সাপোর্ট দেওয়ার মতো সেই জায়গা নেই। মানে বার্সেলোনার ডিফেন্সে যদি এই হাল হয়, আর তার উপর যেটা হচ্ছে সেন্টার ব্যাকের মাঝখানে, দুজন সেন্টার ব্যাকের মাঝখানে অসম্ভব বড় গ্যাপ, এবং সেক্ষেত্রে লেভানডস্কি গোলটার সময় দুজন সেন্টার ব্যাক আউট অফ পজিশন, তারা জানেও না যে পেছনে একজন প্লেয়ার, অপোনেন্টের প্লেয়ার লার্কিং অ্যারাউন্ড, তাদের ধারণাই নেই, মানে সেই জায়গা থেকে ফ্রি হেডার কুটিনো মাঝখান থেকে নিচে নেমে এসে 3টে গোল করে নেয়। মোস্ট অফ দ্য তাদের যে কটা অ্যাটাক ইনিশিয়েট হচ্ছে সব উইং প্লে ধরে, সব বাঁদিক নয় ডান দিক, মানে বাঁদিক নয় ডান দিক, আর একটা করে মাঝে বল নিয়ে একটা লং বল খেলা হচ্ছিল টুয়ার্ডস দ্য ডি বক্স, এবং সেই ক্ষেত্রে বল ধরবার জন্য সার্জ গ্যানাব্রি, কখনো টমাস মুলার, কখনো লেভানডস্কি অ্যাভেলেবেল থাকছিল। মোট কথা দিনের শেষে বায়ার্ন মিউনিখ অ্যাটাকিং থার্ডের 5 থেকে 6 জন অলওয়েজ অ্যাভেলেবেল রাখছিল এবং হাই প্রেস করছিল, এবং
বার্সেলোনা, আমি আগে বার্সেলোনা নাপোলি ম্যাচটার ক্ষেত্রে আগেও বলেছিলাম, সেই ম্যাচটা যদি মেসি পারফর্ম না করতো বা সেই রকম পারফরমেন্সে যদি মানে নাপোলি আরেকটু বেটার করতো, ওই বার্সেলোনা ডিফেন্সও কিন্তু ক্রাম্বল করতো এইটার মতোই। তো লিটারেলি পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা পরিষ্কার ট্যাকটিক্যাল প্রবলেম। আমি জানি না এখানে কি হতো বা কি হতে পারতো, বাট আজকে যদি র্যাকেটিচ থাকতো তাহলে একটা হয়, র্যাকেটিচ কি কাজ করে, র্যাকেটিচ হচ্ছে থার্ড ম্যান ডিফেন্স কাজ করে, মানে র্যাকেটিচ ঠিক মাঝখানে এরম পজিশনে যদি থাকে, র্যাকেটিচ নিচে নেমে যেত, সেখানে এরম জায়গায় চলে আসতো এবং সেক্ষেত্রে ওপরে অনেকটা স্পেস পাওয়া যেত ফর নেলসন সেমেন্টো এবং জর্ডি আলবা। এবং স্বাভাবিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে যদি র্যাকেটিচ এই পজিশনটায় খেলে তাহলে আমাদের এখানে স্পেসটা অনেকটা কম, যেটা বায়ার্ন মিউনিখের এই ম্যাচে সুবিধা হয়েছে। কারণ এই ক্ষেত্রে কি হচ্ছিল, যেহেতু র্যাকেটিচের পজিশন নেই, তাহলে খুব স্বাভাবিকভাবে এই যে স্পেসটা, এই স্পেসটা বায়ার্ন প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগিয়েছে, সেটা সাইডে হোক, মিডলে হোক, বা ছোট যে পকেটসগুলো যেগুলোতে জেনারেট হচ্ছে। মানে লিটারালি যে রকম পেস, মানে এত হাই প্রেস করেছে, আর সেই রকম পেসের হাই পেস, মানে এই প্রেস তার সাথে সাথে পেস, মানে দুটো স্পিড, অ্যাজিলিটি, এইটা আজকে বার্সেলোনাকে লিটারালি শেষ করে দিয়ে চলে গেল। আজকে এই বার্সেলোনা 10 গোল খেলে আমি অবাক হতাম না। যাই হোক, মোটামুটি দেখতে গেলে এই ছিল আজকে আমার ম্যাচের অ্যানালিসিস। তো মেবি আরো হয়তো কিছু অ্যাড করতে হতে পারে, বা মনে হতে পারে যে আপনাদের হয়তো কিছু অ্যাড করলে ভালো হতো, বা আমার এই যে অ্যানালিসিসটা বা এই যে রিপ্রেজেন্টেশনটা সেটা একটু বেটার হতে পারতো, সেটা যদি মনে হয় থাকে তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আমার এই ভিডিওটি, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং নোটিফিকেশন বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সো দ্যাট নেক্সট টাইম যখন আমি সব্যস ফুডি টক, দেখে রাখুন এই নামটা, সব্যস ফুডি টকে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা আমার ভিডিওটি দেখতে পারেন। আজকের জন্য এইটুকুই, আশা করছি আরও আমরা নতুন নতুন অ্যানালিসিস নিয়ে আসবো, এখনো ইউসিএল শেষ হয়নি, চলতে থাকবে। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকবেন।